আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব ডাক্তার এস.এম. আকমাল আলীর সাথে, যিনি বিডিএনের প্রতিষ্ঠাতা। অনেক মহৎ উদ্দেশ্য নিয়েই কিন্তু তিনি এই বিডিএন প্রতিষ্ঠিত করেছেন। উনি যে শুধু বড় মাপের একজন ডক্টর তা না, উনি রুগীদের সাথে এত বেশি কাউন্সেলিং করেন যে রুগীরা টেনশন ভুলে চেম্বার থেকে ফ্রেশ মুডে বের হয়ে আসে। আমি এখন বসে আছি বাংলাদেশ ডায়াবেটিক নেটওয়ার্কের লিমিটেডের প্রতিষ্ঠাতা ডাক্তার এস.এম. আকমাল আলী, যার পরিচয় দিয়ে কিন্তু আমি শেষ করতে পারবো না। তারপরও কিছু বলি তার পরিচয় সম্পর্কে। উনি একজন অ্যাওয়ার্ড অ্যাচিভার, ডায়াবেটিক কাউন্সিলর অ্যান্ড কনসালটেন্ট অফ ডায়াবেটোলজি অ্যান্ড স্কিন। সবার প্রথমে আমি স্যারকে ওয়েলকাম জানাচ্ছি তাকিদা ব্লগে এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি উনি তাকিদা ব্লগে আমার নিমন্ত্রণ রক্ষা করার জন্য। ধন্যবাদ আপনাকে আমাকে আপনার এই চ্যানেলে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি যে চ্যানেল চালু করছেন সেটাও সেবামূলক ভাবেই চলছে আমি যতদূর বুঝি, আর আমি যে প্রতিষ্ঠানে কাজ করি ডায়াবেটিস সেক্টর নিয়ে, এটাও সেবামূলক একটা প্রতিষ্ঠান। সবার প্রথমে স্যারের কাছে আমার কোশ্চেন থাকবে যে বাংলাদেশে এখন অনেক বেশি ডায়াবেটিস পেশেন্ট, পরীক্ষা করার কারণে ডায়াবেটিস রোগীর সংখ্যা এখন এত বাড়ছে। আসলে বিষয়টা কি, কেন ঘরে ঘরে এত ডায়াবেটিস রোগী? প্রথম যদি বলতে যাই যে ডায়াবেটিস আগের সাথে এখন যদি আমরা কম্পেয়ার করতে যাই, ডায়াবেটিস আগেও ছিল এখনো আছে, কিন্তু আগে তো জনসংখ্যা কম ছিল, এখন জনসংখ্যা বেশি হচ্ছে। বাট ডায়াবেটিসের যে বাড়ার যে রেশিও, সেই রেশিওটা বেড়ে গেছে আর কি। এই রেশিওটা বাড়ার কতগুলি কারণ আছে। তার মধ্যে প্রথম যে কারণ সেটা হলো শারীরিক পরিশ্রমটা না করা। শারীরিক পরিশ্রম বলতে আমরা যেটা বোঝাই, সে খেলাধুলা না করা, ফিজিক্যাল ওয়ার্ক যেটাকে আমরা বলি সেটা না করা। এখন তো আমরা ঘরের মধ্যে কম্পিউটার, মোবাইল এগুলি নিয়ে চলছি, যার জন্য আমাদের ফিজিক্যাল পরিশ্রমটা হচ্ছে না, এটা একটা কারণ। 2 নম্বর কারণ যেটা আসে সেই জিনিসটা হলো ফাস্ট ফুড জাতীয় খাবার। এই ফাস্ট ফুড কিন্তু প্রবলেম ক্রিয়েট করে। আর ভেজাল খাবারের কথা যেটা বলা হচ্ছে সেটা তো আছেই। এই ভেজালের কি অসুবিধা হতে পারে সেটা আমি যদি একটু এক্সাম্পল দিই তাহলে কিন্তু বোঝা যাবে। এক্সাম্পলটা এরকম যে লবণ, চিনি, তেল এছাড়া কিন্তু সংসার চলবে না। তো লবণের ব্যাপারে একটা উদাহরণ যদি দেই, লবণের ব্যাপারে যে আগে আমরা দেখতাম যে বর্ষাকালে লবণের মধ্যে কিন্তু পানি জমত, ভিজে যেত, কিন্তু এখন ভিজে না। এটার তো কারণ আছে। হ্যাঁ, আসলেই তো। কারণটা হলো যে এই লবণের মধ্যে সিলিকা, যেটা একটা নতুন জুতা কিনলে তার ভিতরে একটা পুটলির মতো থাকে, ওটার মধ্যে কিন্তু সিলিকা দেওয়া থাকে। এখন আমরা অতিরিক্ত লাভের আশায় আলটিমেটলি লবণের সাথে, চিনির সাথে আমরা কিন্তু সিলিকা মিশাই দিচ্ছি, যার জন্য কিন্তু এখন ওই লবণটা ঝরঝরা থাকে, ভিজে না। এখন আল্লাহ আমাদের লবণটাকে ডাইজেস্ট করার জিনিস এনজাইম স্টমাকে দিয়ে দিচ্ছে, বাট সিলিকা ডাইজেস্ট করার এনজাইম কিন্তু দিয়ে দেয় নাই। সিলিকা ডাইজেস্ট করার এনজাইম দেয় নাই, তা আলটিমেটলি সেটা তো স্টমাকে কি ফরেন বডি হিসাবেই থাকছে। এখন একটা জায়গায় যখন ফরেন বডি আসে, সেটাকে ডাইজেস্ট করার জন্য যে সমস্ত অর্গান ইনভলভ থাকে তারা কিন্তু এক্সেস কাজ করতে থাকে। এর মধ্যে কিন্তু প্যানক্রিয়াস একটা আর কি। তখন দেখা যাচ্ছে প্যানক্রিয়াসের যে সেলগুলি, বিটা সেল বলি আমরা, এই বিটা সেলগুলি ড্যামেজ হয়ে যায়। ড্যামেজ হয়ে গেলে ইনসুলিন সিক্রেশন কমে যায়। ইনসুলিন সিক্রেশন কমে গেলেই কিন্তু রক্তের মধ্যে চিনির পরিমাণটা বেড়ে যায়। এটাই হলো ডায়াবেটিস, আমরা এইভাবেই বলে থাকি। তাহলে ভেজাল খাবারও একটা চলে আসলো। তাহলে আমরা মোটা দাগে যদি বলতে পারি, তাহলে শারীরিক পরিশ্রম না করা, ভেজাল খাবার খাওয়া, আর একটা হলো ফাস্ট ফুড জাতীয় খাবার খাওয়া। এই কারণেই কিন্তু ডায়াবেটিসটা মূলত হচ্ছে। এখন বিশ্বে 11 জনের মধ্যে কিন্তু একজন মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। বাংলাদেশে কিন্তু এই আক্রান্তের হার বেশি। এই বেশির কারণ নানাবিধ কারণ। সেখানে আমাদের জনসংখ্যার ঘনত্ব একটা বেশি। তারপর বাংলাদেশের আরেকটা অসুবিধা হলো এই যে যেটা বললাম যে 11 জনের মধ্যে একজন ডায়াবেটিস আক্রান্ত, এবং
দুইজনের মধ্যে একজন জানে না যে তার ডায়াবেটিস আছে। এখন বিশ্বে ডায়াবেটিস আমরা বলছি বিশ্বে প্রতি 11 জনের মধ্যে একজন মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। বাংলাদেশে আবার এই আক্রান্তের হার বেশি, সেটার নানাবিধ কারণ আছে। তার মধ্যে আমাদের জনসংখ্যার ঘনত্ব বেশি। আগে যে 3টা কারণ বললাম, কায়িক পরিশ্রম বা শারীরিক পরিশ্রম না করা, ফাস্ট ফুড খাওয়া, ভেজাল খাবার খাওয়া, এগুলি কারণ। এখন যে জিনিসটা হচ্ছে যে লক্ষণ অনেক সময় বোঝা যায় না। টাইপ 2 ডায়াবেটিস যেটা, তাদের ক্ষেত্রে লক্ষণটা বোঝা যায় না। তো লক্ষণ যদি বোঝা না যায় তাহলে তো রোগী ডাক্তারের কাছে কিন্তু আসে না। দীর্ঘদিন দেখা যাচ্ছে যে হয়তো এই অবস্থায় ডায়াবেটিস থাকতে থাকতে ডায়াবেটিসের যে কমপ্লিকেশন, আমরা বড় আকারে যদি বলি 6টা কমপ্লিকেশনকে আমরা ধরি আর কি। চোখ নষ্ট হয়ে যাওয়া, দাঁত পড়ে যাওয়া, লিভার নষ্ট হওয়া, কিডনি নষ্ট হওয়া, স্ট্রোক বা প্যারালাইজ, আর একটা পা কেটে ফেলা। এই 6টা রোগের যে কোনো একটায় আক্রান্ত হয়। আক্রান্ত হওয়ার পরে ওই রোগটা নিয়েই কিন্তু রোগী ডাক্তারের কাছে যায়। তা ডাক্তারের কাছে গেলে ডাক্তার দেখে বলে যে আপনি একটু ডায়াবেটিস চেক করেন। তখনই দেখা যাচ্ছে যে হয় কারোর 20, 25, 22, এমনকি 30ও দেখা যায় যে উঠে আসে, অথচ রোগী কিন্তু জানে না যে তার ডায়াবেটিস আছে। তো এই কারণে অ্যাওয়ারনেসটা খুব দরকার। যে আমি যেমন বলতে চাই যে একজন মানুষ জানে যে তার ডায়াবেটিস নেই, তারপরেও তার অন্তত 3 মাস 4 মাস পর পর কয়েকটা কন্ডিশনে এই ডায়াবেটিস চেক করা জরুরি বলে আমি বলি। যেমন তার মধ্যে একটা হলো বংশে যদি ডায়াবেটিস থাকে, সেটা বাবা মা, ভাই বোন, নানা নানি, দাদা দাদি, মামা, এই যে গ্রুপটা, এদের যদি ডায়াবেটিস থাকে তাহলে উনি এই গ্রুপের মধ্যে পড়বেন বা 3 মাস 4 মাস পর পর চেক করবেন। উচ্চ রক্তচাপ যদি থাকে তাহলে উনি চেক করবেন। হাই প্রেশার বা উচ্চ রক্তচাপ যেটাই বলি না কেন। আর হলো টেনশন, অতিরিক্ত টেনশনের কথা বলি। এখন তো ঘরে ঘরে টেনশনটাই আরো বেশি, এখন নানাবিধ কারণে টেনশন আছে। না, এর বিষয়ে আমি কিন্তু আমরা একটা এপিসোড করেছি, সেটাতে আমি তাসরিয়া আপুর সাথে আলোচনা করেছি, সেটা আমি শেয়ার করেছি। যেমন এই টেনশন গুলা কিন্তু মেইন যে অনেকগুলো কারণ আছে, তার একটা কারণ হচ্ছে আমরা কাজ করি না। মানে ক্রিয়েটিভ ওয়ার্ক গুলো আমরা যদি করি আমাদের মাইন্ডটা কিন্তু ফ্রেশ থাকে। এখন ইন্টারনেটের যুগ, আমরা চাইলে কিন্তু বিভিন্ন ক্রিয়েটিভ ওয়ার্ক করতে পারি, তা শেয়ার করতে পারি অন্যের সাথে। বিভিন্ন কাজে আমাদের ঘরের মধ্যে আমরা পারি আমাদের ছেলে মেয়ে কিংবা আমাদের হাজবেন্ডের জন্য খাবারের ভেরিয়েশন করা, স্বাস্থ্যসম্মত। এই বাইরে থেকে খাবারগুলো কিনে না আনা, যেটা আমি প্রতিনিয়ত করি। সপ্তাহে একবার শুধু আমরা রেস্টুরেন্টে খাই। সব রকমের খাবারগুলো আমরা কিন্তু বাসায় তৈরি করা। এখন ইন্টারনেট আপনারা চাইলেই রান্না শিখতে পারেন। মানে এতে করে ব্রেনটা আমাদের অনেক ভালো থাকে। আর এই সিরিয়াল গুলা দেখে আমি কারো দোষ দিচ্ছি না, আমাদের মধ্যে প্রচুর মহিলাদের আমরা দেখি সিরিয়াল নিয়ে বসে থাকে ঘন্টার পর ঘন্টা। এটা একটা ব্রেইনে আমি দেখছি জটিল রকমের প্রভাব ফেলে, যারা কিনা কুটিলতা সৃষ্টি হয়। ওই যে ওখানে সে কি করছে, তারপরে একটা এক্সাইটমেন্ট সৃষ্টি হয়, আচ্ছা এই পর্বে কি হবে, আবার ওইখানে কেউ মারা গেলে সেটা নিয়ে দুঃখ ফিল করি। মানে এই জটিলতাগুলো বিভিন্ন কারণে আমাদের সমস্যা হয়। আর আমাদের যে হেল্পিং হ্যান্ড, মানে এখন কিন্তু বাংলাদেশে কিন্তু কাজ করার জন্য লোকের একদম অ্যাফোর্ড করা একদম ইজি, যার কারণে ঘরে ঘরে 3 জন 4 জন করে লোক রেখে আমরা কাজ করি না। ঘরে কাজ করলেই তো হয়ে যায়, আর কি লাগে মানুষের করা, কি যেন এক্সারসাইজ করা, রিক্রিয়েশনমূলক কাজগুলা। মানে কি আমরা যদি ক্রিয়েটিভ ওয়ার্ক গুলা করি আমাদের ব্রেনটা এমনি ফ্রেশ থাকে, তাই না? এই বিষয়ে আপনি কি সাজেশন দিবেন? আপনি এই যে কয়েকটা কথা বললেন, এই কথা তো গুরুত্বপূর্ণ। এখন এগুলা খোলা ময়দানে বলাও বড় মুশকিল। সিরিয়াল নিয়ে তো বহু কথা বলা হয়, কিন্তু বলেই বা কি করবো? এগুলি ভিতর থেকে যদি না আসে, যেটা আমার ক্ষতি করছে, এটা আমার ক্ষতি করছে, সেটা না যদি ভিতর থেকে আসে তাহলে সলিউশন কেমন হবে? আমাদের বলতে হবে, যাতে উপকার হয় আরেকজন, 10 জনের মধ্যে 2 জন বুঝলো। হ্যাঁ, আপনি এই কথাটা খুব গুরুত্বপূর্ণই বলছেন যে যদি আমরা ক্রিয়েটিভ কাজ করি, হ্যাঁ সেটা খুবই গুরুত্বপূর্ণ। একটা প্রবাদ বাক্যই তো আছে, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। এখন দেখা যাচ্ছে যে হয়তো বসে বসে আমরা অন্য কিছু করছি, সেখানে এক ধরনের ব্রেনের ইফেক্ট পড়ে। বাট বলছি যে ক্রিয়েটিভ কিছু যদি করা হয় তাহলে অবশ্যই ব্রেন ঠিক থাকে। যেমন আমি এই বিডিএন প্রতিষ্ঠা করা, এটা অনেক কষ্টসাধ্য একটা ব্যাপার, অনেক শ্রম, অনেক মেধা আমাকে এখানে ব্যয় করতে হয়েছে, দিনের পর দিন, রাতের পর রাত। কিন্তু সেটার মধ্যে এক ধরনের আনন্দ ছিল,
যার জন্য কিন্তু আমি করতে পারছি। তো আর যে কয়েকটা কথা বললাম যে আর কি কি কন্ডিশনে পরীক্ষা করা জরুরি, সেটা গর্ভ অবস্থায়, এটা আরেকটা গুরুত্বপূর্ণ পার্শিয়াল ডিজিজ বলা হয় যে এই কন্ডিশনগুলি থাকলে আমরা বলছি যে আপনি 4 মাস পর পর ডায়াবেটিসটা চেক করবেন। এখন দেখা যাচ্ছে যে হয়তো একটা রোগী আজ চেক করলো, সে 4 মাস পরে যদি চেক করতে যায় তার ধরাও পড়ে, তাহলে বোঝা যাবে যে অল্প দিন কিন্তু তার হয়েছে, কিন্তু সে যদি পরীক্ষা নাই করে তাহলে তো ধরতে পারবে না, ধরা পড়বে না, যার জন্য সে কিন্তু সচেতন হতে পারবে না। আর আরো একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন হলো, আমরা প্রি ডায়াবেটিক কন্ডিশন বা প্রাক ডায়াবেটিক অবস্থা বলি, অর্থাৎ ডায়াবেটিস হওয়ার ঠিক আগের ধাপটা, এই স্টেজটা খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? যে এই সময় যদি একজন রোগী সচেতন হয় তাহলে কিন্তু প্রতিরোধ করার যে বিষয়, প্রতিরোধ করা বা উইদাউট মেডিসিনে কিন্তু রোগী দীর্ঘদিন ভালো থাকতে পারে। এই কারণেও কিন্তু নিয়মিত চেক করাটা খুব জরুরি। ডায়াবেটিক্স নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য আমরা শুনব স্যারের মুখ থেকে পরবর্তী ব্লগে। এখন দেখি ডায়াবেটিক্স পেশেন্টদের জন্য রুটি বা পরোটা তৈরি করা ছাড়াই কিভাবে আটা থাকবে, কিন্তু ওই আটা দিয়েই ভিন্ন টাইপের খুব সহজে এবং মুখের অরুচি কাটাতে ভিন্ন টাইপের রেসিপি। আপনারা নিজেরাই দেখুন রেসিপিটা ডায়াবেটিস পেশেন্টদের জন্য উপযোগী কিনা। তা যে পরিমাণ আটা বা ময়দা তারা খেতে পারবে সেই পরিমাণ আটা এবং সবজি সব কিছু দিয়েই আমি আজকে তাদের জন্য ভিন্নধর্মী এই রেসিপিটা করব। বিশেষ করে যারা কর্মব্যস্ত মহিলারা আছেন, দেখা যায় বাসায় গিয়ে রুটি পরোটা রোজ তৈরি করতে মন চায় না, তারা এই রেসিপিটা ব্রেকফাস্ট বা ডিনারে খেতে পারেন এবং মুখের অরুচিও কাটবে। শুধু তারাই না, ডায়াবেটিস পেশেন্ট না, ঘরের সবাই এই রেসিপিটা খেতে পারেন। সবার জন্য নাস্তাও তৈরি করা হয়ে গেল এবং ডায়াবেটিস পেশেন্টদের রাতের কিংবা সকালের খাবারও হয়ে গেল। দেখুন, প্রথমে আমি এখানে চিকেন নিয়েছি। একটা চিকেনের বুকের যে পিসটা আছে সেটার হাফ নিয়েছি আর একটা লেগ পিস নিয়েছি। নিয়ে এটাকে আমি টোটাল 6 পিস করেছি, 6 পিস করেছি। করে সব জায়গায় এভাবে চিড়ে চিড়ে আমি জিনিসটাকে মোটা কোনো অংশ রাখছি না, সব জায়গায় মাংসের যে জায়গায় মোটা আছে সবগুলোকে চিড়ে চিড়ে এটাকে পাতলা করে নিচ্ছি, যাতে করে মশলাগুলো ভালোভাবে ঢুকতে পারে। এই মাংসটা আমি 15 মিনিট মেরিনেশনে রাখবো, অ্যাটলিস্ট 15 মিনিট মেরিনেশনে রাখবেন। এখন পানিতে চুবিয়ে রেখেছে। আর যদি চান যে আমি আজকে রাত্রে মেরিনেট করে রাখি, কালকে সকালে করব, 12-13 ঘন্টা পর্যন্ত নর্মাল ফ্রিজে মেরিনেট করে রাখতে পারবেন। আর এভাবে মেরিনেট করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন 1 মাসের মতো, যখন খুশি ফ্রাই করে খেতে পারবেন। এরপর আমি কি কি মশলা দিয়ে এটা মেরিনেট করছি তা একে একে আপনাদের বলছি। এখানে তো দেখানোই হচ্ছে, আমি মুখে বলে দিচ্ছি। রসুন নিয়েছি, রসুন পেস্ট নিয়েছি আমি 2 টেবিল চামচ, আদা পেস্ট নিয়েছি 2 টেবিল চামচ, ডিম একটা আমি ভালো করে ফেটে নিয়েছি। এরপর এখানে আমি সয়া সস নিয়েছি 2 টেবিল চামচ, লবণ নিয়েছি 1/2 টেবিল চামচ, জিরা গুঁড়া নিয়েছি 1/2 টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া নিয়েছি 1/2 চা চামচ। যদি বেশি ঝাল খেতে চান তাইলে গোলমরিচ গুঁড়াটা বাড়িয়েও দিতে পারেন, আবার চাইলে আরও কমিয়েও দিতে পারেন। হলুদ নিয়েছি 1 চা চামচ শুধু কালার হওয়ার জন্য, চাইলে বাদও দিতে পারেন। বেসন নিয়েছি 4/1 কাপ, সরিষার তেল নিয়েছি 3 টেবিল চামচ। সব কিছু ভালো করে মিক্স করছি, ভালো করে, কোথাও কোনো যেন দলা ভাব না থাকে, সব কিছু আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। সমস্ত মশলাগুলো ভালো করে মিক্স করে নেওয়ার পর মাংসগুলো আমি পানিতে চুবিয়ে রেখেছিলাম, ওগুলো চিপে চিপে তুলে নিচ্ছি। তবে কাটার আগেই কিন্তু, চিড়ে নেওয়ার আগেই কিন্তু আমি মাংসগুলোকে ভালো করে আগে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে পরে চিড়ে নিয়েছি। এরপর এক পিস করে আমি এই যে স্পাইসেসগুলো মিক্স করেছি সেগুলোর মধ্যে এক পিস করে ভালো করে ডলে ডলে এটাকে মেরিনেট করে নিচ্ছি, মাখিয়ে নিচ্ছি। সবগুলো পিস যখন ভালো করে মাখানো হয়ে যাবে তখন আমি এটাকে একটা বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। বাটির মধ্যে ঢেলে দিয়ে 15 মিনিটের জন্য, অ্যাটলিস্ট 15 মিনিটের জন্য আমি মেরিনেট করে রাখছি, কারণ আমার হাতে এখন সময় নেই। আমি এখন অন্য স্যুপটা তৈরি করতে লেগে যাব, যেটাতে আমি আটা ব্যবহার করেছি। এখানে আমি মাত্র 4/1 কাপ পরিমাণ আটা নিয়েছি।
আটাটা আমি কিভাবে মিক্স করছি সেটা তো দেখতেই পেলেন। প্রথমে খানিকটা পানি নিয়েছি, এরপর আবার পানি নিয়ে এটাকে ভালো করে মিক্স করেছি। কোনো রকম কোনো দলা ভাব যাতে না থাকে, কোনো রকম কোনো দলা ভাব যদি থাকে তাহলে কিন্তু টেস্টটা পাওয়া যাবে না। চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে আমি 3 টেবিল চামচ রাইস ব্র্যান অয়েল ইউজ করেছি, আর রসুন পেস্ট দিয়েছি 1 চা চামচ। রসুন পেস্টটাকে আমি প্রথমে ভালো করে ভাজি করে নিয়েছিলাম, তা না হলে কিন্তু এই স্যুপটা খেতে আপনাদের একটুও ভালো লাগবে না। ভাজি করে নিয়ে তারপর আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখানে আমি 3 ভাগের 2 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি, আপনারা চাইলে আরও কমিয়েও দিতে পারেন। আমি আজকে শুধু বাঁধাকপি এখানে ইউজ করছি, আপনারা চাইলে বাঁধাকপির সাথে আরও অন্য সবজিও দিতে পারেন। আমার এই বাঁধাকপিটা কিন্তু ফ্রোজেন বাঁধাকপি, তাই এটা হতে কিন্তু বেশি টাইম লাগেনি। আপনাদের বাঁধাকপিটা যদি তাজা তাজা হয় সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন বাঁধাকপিটা যেন ভালো করে আগে কষানো হয়, সিদ্ধ হয়ে যায়। আমি এখানে ফ্রোজেন 2 কাপ পরিমাণ বাঁধাকপি নিয়েছি। এরপর এখানে একে একে বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো দিচ্ছি। এখানে আমি সয়া সস দিয়েছি 1.5 টেবিল চামচ, 1.5 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়েছি। এরপর আমি আটাটা যে মিক্স করে রেখেছিলাম সেটাকে আবার ভালো করে মিক্স করে নেড়ে চেড়ে তারপর এখানে দিয়ে দিয়েছি। দিয়ে ওই কাপটা ধুয়েই একবার পানি দিয়ে দিচ্ছি। টোটাল আমি এভাবে করে নাড়তে নাড়তে 5 কাপ পরিমাণ পানি মিক্স করেছি। পানির মেজারমেন্টটা যদি ঠিক থাকে তাহলে স্যুপের টেস্টটা ভালো পাবেন। তবে আবারও বলছি, বাঁধাকপিটা যদি তাজা তাজা দেন সেক্ষেত্রে পরিমাণ আরও বেশি দিবেন, কারণ আমার তো ফ্রোজেন বাঁধাকপি 2 কাপ দিয়েছি, সেটা তো বয়েল হওয়া, হাফ বয়েল হওয়া। সেক্ষেত্রে আপনারা যদি তাজাটা দেন 4 কাপ লাগবে। আর সিদ্ধটা যেন ভালোভাবে হয়, ভালো করে কষিয়ে ভাজি করে তারপর গিয়ে পানি দিবেন। এখানে আমি একটা ম্যাগি মশলা ম্যাজিক প্যাকেট দিয়েছি একটা, এটা কিন্তু অবশ্যই দিবেন, এটা দিতেই হবে, তা না হলে কিন্তু টেস্টটা ভালো পাবেন না। এবং এটা দেওয়ার পর এবং স্যুপটা করার পর খেয়ে নিজেই চমকে যাবেন, এটার টেস্টটা কিন্তু অনেক ভালো। দেখুন নেড়ে নেড়ে আমি রান্না করছি, কোথাও যেন আটাটা দলা না পড়ে। দলা পড়লে কিন্তু তাহলে আর টেস্টটা ভালো আসবে না। ভালোভাবে নেড়ে নেড়ে স্যুপের মতো করে রান্না করছি। এইখানে এই রেসিপিতে ভেজিটেবলও আছে, বাঁধাকপি তো যতটা সম্ভব খেতে পারবে, কোনো সমস্যা নেই। ডায়াবেটিসের যে বইটা স্যার লিখেছেন, SM আকমল আলী স্যার লিখেছেন, ওখানে সব কিছু সুন্দরভাবে বুঝিয়ে দেয়া আছে। আমি সেই বইটা পড়েছি, সেখান থেকেই আমি খাবারের চার্ট থেকেই এই রেসিপিটা তৈরি করেছি। সুতরাং আপনারা নিশ্চিন্তে এই চার্টটা খেতে পারেন। লবণ দিয়েছি আমি এখানে 1/2 টেবিল চামচ। দেখুন কীরকম কনসিস্টেন্সিতে আমি নামিয়েছি। স্যুপটা যেভাবে নামাই ওভাবে, কারণ এটা নামানোর পর কিন্তু আরও গাঢ় হয়ে যাবে। একটা ফ্রাই প্যানে আমি 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এটা হচ্ছে যে ওই চিকেনটাকে ভাজি করার জন্য। ভালোভাবে আমি আগে একটু গরম করে নিয়েছি, আর চিকেনটা আরেকবার উল্টে পাল্টে ভালো করে মিক্স করে তারপর আমি ফ্রাই প্যানে ছেড়ে দিচ্ছি চিকেনটাকে ভাজি করার জন্য। এটা কিন্তু ঢাকনা দিয়ে কভার করে ফ্রাই করার কোনো প্রয়োজন নেই। একটু আটটু যতটুকু বাটির মধ্যে ছিল বেটারটা, ওইটাও আমি উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। আমার এই রেসিপিগুলো চিকেন ফ্রাইটা কিংবা স্যুপটা খাওয়ার জন্য কোনো সসের প্রয়োজন হবে না, কারণ ডায়াবেটিস সসের মধ্যে চিনি থাকে। ডায়াবেটিস পেশেন্টদের জন্য সসটা চিনি ছাড়া করাই ভালো, বিশেষ করে যারা অনেক বেশি সুগারের পেশেন্ট। হালকা পাতলা যাদের সুগার আছে তাদের অতটা সমস্যা হয় না। এই তো ওই সসে আর কতটুকুই বা চিনি থাকে, তারা ওটুকু খেতে পারে, কিন্তু সবাই তো খেতে পারে না। এই কারণে আমার রেসিপিটা এভাবেই করেছি যে এটা আপনারা চাইলে সস ছাড়াও খেতে পারবেন। এই তো উল্টে পাল্টে বারবার সুন্দর করে একটু পোড়া পোড়া কালার করে আমি এটাকে ভাজি করে নিয়েছি। ক্রিস্পিনেস কিন্তু চলে এসেছে। এরপর আমি এটা সার্ভ করব। আর স্যুপটা আমি সার্ভ করেছি চিলি, সব কাঁচামরিচটা আমি ভিনিগারে সোক করে রেখেছিলাম, এই চিলি দিয়েই আমি স্যুপটা সার্ভ করেছি। আর চিকেনটা কীরকম হয়েছে ভিতরে আমি আপনাদেরকে এখনই চিড়ে চিড়ে দেখাচ্ছি। পরবর্তী এপিসোড দেখার জন্য আমন্ত্রণ রইল স্যারের মূল্যবান বক্তব্য শোনার জন্য। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।